তোমরা কেমন আছো? আমাদের গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনে ক্লিক করতে ভুলো না কিন্তু। বিখ্যাত স্পিরিচুয়ালিস্ট অনন্তবাবুর বাড়িতে বসে এক সন্ধ্যায় আলাপ করছিলেন। কথা হচ্ছিল প্রেততত্ত্ব নিয়ে। আমি ডাক্তার, কিঞ্চিৎ পশারও যে আছে, নিজের মুখে এ কথা বললে গর্ব করা হবে না। আত্মা বলে কোনো কিছুর অস্তিত্ব আছে, আজ পর্যন্ত হাতে নাতে এমন প্রমাণ পায়নি। জন্ম, মৃত্যু ও দেহগত সমস্ত রহস্য আমার নখদর্পণে, এমন অভিমান আমারও আছে। কিন্তু অনন্তবাবু আমার সেই অভিমানে আঘাত দিতে চান। তিনি বলেন, জন্ম ও মৃত্যু কথার কথা মাত্র, দেহটা সাময়িক খোলস ছাড়া আর কিছু নয়। জন্মের আগে এবং পরেও আত্মা বেঁচে থাকে, ইত্যাদি সব কথাবার্তা। খুব জোরে তর্ক চালিয়েছি, আমিও বুঝবো না। অনন্তবাবু না বুঝিয়ে ছাড়বেন না। তর্কটা যখন রীতিমতো জমে উঠেছে, হঠাৎ রাস্তায় উঠল বিষম গোলমাল। সচমকে মুখ ফিরিয়ে জানালা দিয়ে বাইরে চেয়ে দেখি, পথের ওপাশের ফুটপাতের ওপরে সুরেনবাবুর বাড়ির সামনে মস্ত ভিড়ের সৃষ্টি হয়েছে। আমরা ঘর থেকে বেরিয়ে পড়ে দ্রুত পদে ঘটনাস্থলে গিয়ে হাজির হলুম। ফুটপাতের ওপারে হাত পা ছড়িয়ে অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন সুরেনবাবু। তিনি কেবল আমাদের প্রতিবেশী নন, আমাদের দুজনের এই বিশেষ বন্ধু। ভিড়ের মধ্যে একজন লোক জিজ্ঞাসার উত্তরে বললেন, উনি বারান্দার ওপর থেকে পড়ে গিয়েছেন। আমরা ধরাধরি করে সুরেনবাবুকে নিয়ে তার বাড়ির ভেতরে ঢুকলাম। তারপর বৈঠকখানার তক্তাপোষের ওপরে শুইয়ে রেখে তাকে পরীক্ষা করতে লাগলো। পরীক্ষার পর বুঝলুম ভৌতিক সুবিধের নয়। সুরেনবাবুর দেহের ওপরটায় গুরুতর আঘাতের চিহ্ন নেই বটে, কিন্তু তার দেহের ভেতরের যে ভয়াবহ অবস্থা, এই অনুমান করতে পারলুম। অনন্তবাবুকে বললুম, এর মৃত্যুর আর দেরি নেই। অনন্তবাবু বললেন, কি সর্বনাশ! তাহলে উপায়? সুরেনের স্ত্রী, ছেলে মেয়ে সবাই যে হরিদ্বারে তীর্থ করতে গিয়েছে, বাড়িতে আর দ্বিতীয় ব্যক্তি নেই। এখন আমরা কি করব? বললুম, আমার পরীক্ষা ফুল। দাঁড়ান, বি ঘোষকে ডাকি। ডক্টর হচ্ছেন কলকাতার ডাক্তারদের অন্যতম। ফোনে খবর পেয়ে এসে হাজির হলেন। সুরেনবাবুকে পরীক্ষা করে বললেন, কোনো আশা নেই, মিনিট কয়েকের মধ্যে ইনি মারা যাবেন। আমি বললুম, অনন্তবাবু, যদি আপনার ঠিকানা জানা থাকে তবে সুরেনবাবু স্ত্রীকে এখনই তারে খবর দিন না। ঠিকানাটা জানি, তারও না হয় করে দিচ্ছি, কিন্তু আপনারা বলছেন সুরেনবাবু এখনই মারা যাবেন। হরিদ্বার থেকে একদিনের পথ নয়। সুরেনবাবুর আর কোনো আত্মীয়ও নেই। সমস্ত ঝুঁকি আমাদেরই সামলাতে হবে তো। মৃতদেহ নিয়ে আমরা করবোটা কি? মিস্টার ঘোষ, দেখুন, আপনাদের চিকিৎসা বিজ্ঞানে যদি একে কোনো রকমে আর দিন তিনেক বাঁচিয়ে রাখতে পারেন। ডাক্তার ঘোষ মাথা নেড়ে বললেন, অসম্ভব। এতক্ষণে মৃত্যু ও দেহের ভেতরে প্রবেশ করেছে, উনি মারা গেলেন বলে। অনন্তবাবু অত্যন্ত উত্তেজিতর মতো একেবারে ঘরের এদিক থেকে ওদিক পর্যন্ত ঘুরে এলেন। তারপর হঠাৎ দাঁড়িয়ে পড়ে বললেন, মৃত্যুর পরেও কি দেহের ভেতরে আত্মার ছাড়া পাওয়া একেবারেই অসম্ভব? ডক্টর ঘোষ সবিনয়ে বললেন, আপনি কি বলছেন? আমিও হতভম্বের মতো অনন্তবাবুর মুখের পানে তাকিয়ে রইল। আমার দিকে চেয়ে তিনি বললেন, আপনারা হিপনোটিজমের কথা জানেন তো? বাংলায় যাকে বলে সম্মোহন বিদ্যা বা যোগনিদ্রা। আমি বললুম, জানি, আর এও জানি যে হিপনোটিজমে আপনার দেশজোড়া খ্যাতি আছে, কিন্তু তার কথা এখন কেন? আমি সুরেনকে সম্মোহন
বিদ্যায় অভিভূত করতে চাই। তাতে ফল কি হবে? সুরেনবাবু কি মৃত্যুর কবল থেকে রক্ষা পাবেন? মৃত্যু থেকে কোনো মানুষই কোন বুঝতে পারে না। যোগনীতার একটা আশ্চর্য মহিমা আছে, তার দ্বারা নিশ্চয়ই একটা ফল পাওয়া যাবে। সেটা কি তা আমি বলতে পারছি না, তবে না থাক, আর কথার সময় নেই। শরীরের দিকে তাকিয়ে দেখুন, ও শেষ মুহূর্ত উপস্থিত। সুরেনবাবুর মুখ তখন মৃত্যু যন্ত্রণায় ভীষণ হয়ে উঠেছে। তার দুই বিস্ফারিত চোখের তারা চারিদিকে ঘুরছিল। অনন্তবাবু তাড়াতাড়ি এগিয়ে গিয়ে সামনের দিকে ঝুঁকে পড়ে সুরেনবাবুর দেহের ওপরে বিশেষ কৌশলে হস্তচালনা করতে লাগলেন। ডাক্তার ঘোষ গম্ভীর ভাবে বসে রইলেন। তার মুখে চোখে দারুণ অবিশ্বাসের ভাব। আমি অবাক হয়ে অনন্তবাবুর কাণ্ড কারখানা দেখতে লাগলো। কয়েক মুহূর্ত পরে তেমনি হস্তচালনা করতে করতেই অনন্তবাবু দৃঢ়স্বরে বারবার ডাকতে লাগলেন, সুরেন, সুরেন, ও সুরেন। প্রথমটা সুরেনবাবুর কোন রকম ভাবান্তর হলো না। তারপর ধীরে ধীরে তার চোখের তারা স্থির ও স্বাভাবিক হয়ে এলো। অনন্তবাবু বললেন, সুরেন, আমার চোখের দিকে তাকিয়ে দেখো। সুরেনবাবুর চোখ অনন্তবাবুর চোখের দিকে ফিরল। সঙ্গে সঙ্গে তার সারা দেহ একেবারে শিউরে উঠল। সুরেন, স্বাভাবিক কণ্ঠে জবাব এলো, কি তোমার কি কষ্ট হচ্ছে? তবে জবাব নেই। আমরা ৩-৪ বার ডাকাডাকির পর সুরেনবাবু চমকে উঠে বললে, হ্যাঁ, তুমি কি ঘুমোচ্ছ? হ্যাঁ, আমায় আর ডেকো না, আমাকে ঘুমোতে ঘুমোতে মরছে দাও। তবে তুমি ঘুমো, কাল সকালে আবার আমি তোমাকে ডাকবো। তোমাকে সাড়া দিতেই হবে। সাড়া দেব? আমি এখন মরছি, আমায় ঘুমোতে দাও। সুরেনবাবুর দুই চোখ মুদে গেল। অনন্তবাবু আমাদের কাছে এসে বললেন, আপনাদের কি মত? ডাক্তার ঘোষ বললেন, আপনি কি ভাবছেন কাল সকালে ওর সাড়া পাওয়া যাবে? হ্যাঁ, অসম্ভব। তাহলে আমাদের চিকিৎসা বিজ্ঞান ব্যর্থ হয়ে যাবে মশাই। বেশ, কাল সকালে এসে দেখবেন। আসবো, যদিও জানি অসম্ভব সম্ভব হবে না, তবু আপনি আমার কৌতূহল জাগিয়ে তুলবেন। কাল সকালে আমি আসছি। পরদিন সকালে বহুকাল ধরে প্রেততত্ত্ব নিয়ে ক্রমাগত নড়াচড়া করে গোড়ামির দ্বারা আচ্ছন্ন হয়ে অনন্তবাবু বিচার শক্তি হারিয়ে ফেলেছেন। এই কথা বলা বলি করতে করতে ডক্টর ঘোষের সঙ্গে আমি সুরেনবাবুর বাড়িতে গিয়ে হাজির হলাম। দেখলুম বৈঠকখানার সমস্ত জানালা দরজা বন্ধ করে আধা অন্ধকার ঘরে সুরেনবাবুর দেহের পাশে অনন্তবাবু চুপ করে বসে আছেন। ডাক্তার ঘোষ সুরেনবাবুর দেহ পরীক্ষা করে বললেন, দেহ শীতল আর আড়ষ্ট, হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ, শ্বাস প্রশ্বাসও নেই। কাল রাত্রি এর মৃত্যু হয়েছে। অনন্তবাবু, এখনো কি আপনার সন্দেহ দূর হয়নি? অনন্তবাবু উত্তর দিলেন না। সুরেনবাবুর গায়ের রং রীতিমতো হলদেটে হয়ে গেছে। তার দুই চোখ মোদা, মুখ হাঁ করা। আমি বললুম, আর কেন অনন্তবাবু, এইবারে সৎকারের ব্যবস্থা করুন। হরিদ্বারে দাঁড় করে দিয়েছি, আগে সুরেনের স্ত্রী আর ছেলে মেয়েরা আসুক। সে কি, ততক্ষণে দেহের অবস্থা কি হবে বুঝতে পারছেন? দেহের অবস্থা কি হবে বুঝতে পারছি না, তবে সুরেনকে আর একবার ডেকে দেখা দরকার। ডক্টর ঘোষ বললেন, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আর কাকে ডাকবেন? সুরেনকে। সুরেন, সুরেন। কোনো সাড়া নেই। ডক্টর ঘোষ বললেন, কি আশ্চর্য, মরা মানুষ কখনো কথা কয়?
সুরেন, সুরেন, আমি ডাকছি, সুরেন সাড়া দাও। স্তম্ভিত নেত্রে দেখলুম সুরেন বাবুর ফাঁক করা ওষ্ঠাধারের ওপাশে জিভখানা যেন ছটফট করছে। সুরেন, সুরেন। সুরেন বাবুর চোয়ালো ওষ্ঠাধার একটুও নড়ল না, কিন্তু তার হাঁ করা মুখবিবর থেকে অদ্ভুত বিকৃত স্বরে এই কথাগুলো বেরোলো। আহ, আবার কেন? আমার মৃত্যু হয়েছে, আমি এখন ঘুমোচ্ছি। সে কি স্বর! মনে হলো সুরেন বাবু মুখ যেন কথা কইছে না, সে স্বর আসছে বহু দূর থেকে, যেন গভীর কোনো গিরিদন্ধার অতল গহরের ভেতর থেকে। একটা অজানা ভয়ে আমার গা কাঁপতে লাগলো। ডাক্তার ঘোষ যেন ধাক্কা খেয়ে পিছিয়ে গিয়ে দেওয়ালে পিঠ রেখে দাঁড়ালেন, তার চোখ মুখ উদ্ভ্রান্তের মতো। সুরেন, তুমি কি এখনো ঘুমিয়ে আছো? না, না, আমি ঘুমোচ্ছিলুম বটে, কিন্তু এখন আমার মৃত্যু হয়েছে। সুরেন, তুমি আবার ঘুমিয়ে পড়ো। ডক্টর ঘোষ, এখন আপনার কোনো বক্তব্য আছে? ডক্টর ঘোষ ক্ষীণস্বরে বললেন, না। সুরেনবাবুর কণ্ঠস্বর কিরকম মনে হলো ভয়ানক। মানুষের গলার ভেতর যে ওরকম বীভৎস আওয়াজ বেরোতে পারে এটা ধারণারও অতীত। ও তো মানুষের কণ্ঠস্বর নয়, যেন একটা অমানসিক ধ্বনি মাত্র, কিন্তু ও ধ্বনি আসছে সুরেনেরই গলার ভেতর থেকে। সুরেনকে আর ব্যস্ত করব না, ও এখন ঘুমিয়েই থাক। বোধহয় পরশু দিনই সুরেনের স্ত্রী এসে পড়বে, তখন আর একবার আপনাকে ডাক। আসবেন তো? নিশ্চয় আসবো। এ যেন এক অজানা নতুন বিজ্ঞানের রহস্য, না এসে থাকতে পারবো না মশাই। আজ অনন্তবাবুর আহ্বানে আবার সুরেনবাবুর বাড়িতে চলে এসেছি আমরা দুজনে। সন্তানদের নিয়ে সুরেনবাবুর স্ত্রী কলকাতায় এসে পৌঁছেছেন। তার নাম হৈমবতী। বন্ধনধ্বনি শুনতে শুনতে সুরেনবাবুর বৈঠকখানার ভেতরে গিয়ে ঢুকলুম। সুরেনবাবুর আড়ষ্ট দেহ ঘিরে বসে আছেন হৈমবতী, তার দুই ছেলে ও এক মেয়ে। সকলেরই চোখে অশ্রু, কণ্ঠে আর্তনাদ। অনন্তবাবু বসে আছে মৃতদেহের ডান দিকে। মুদিত চোখে তিনি মূর্তির মতো স্থির, যেন ধ্যানমগ্ন। সুরেনবাবুর দেহ যেমন ভাবে দেখে গিয়েছিল ঠিক তেমনি ভাবেই আছে। হৈমবতী গতকাল এসেছেন। হিসাব করে দেখলুম সুরেনবাবুর মৃত্যুর পর 5 দিন কেটে গিয়েছে। একে গ্রীষ্মকাল, তাই এ বছর পড়েছে আবার অতিরিক্ত গরম। কিন্তু আশ্চর্য ব্যাপার এই যে সুরেনবাবুর গায়ের রং হলদে এবং দেহ মৃত্যু শীতল কাঁটারষ্ট হলেও তা একটুও পচেনি বা ফুলে ওঠেনি। অনন্তবাবু চোখ খুলে বললেন, এই যে আপনারা এসছেন। হৈম বড়ই ব্যস্ত হয়ে উঠেছেন। তাহলে সুরেনকে আর একবার জাগাবার চেষ্টা করি। আমরা নীরবে ঘাড় নেড়ে সায় দিলুম, যদিও আমার বুকের ভেতরে জাগলো এক অদ্ভুত কাঁপন। মৃতদেহের উপরে খানিকক্ষণ হস্তচালনা করে অনন্তবাবু ডাকলেন, সুরেন, সুরেন, সুরেন। প্রায় 10-12 বার নাম ধরে ডাকার পর মৃতদেহের আড়ষ্ট হাঁ করা মুখের ভেতরে জিভখানা হয়ে উঠল আবার সেই রকম ভয়াবহ রূপে চঞ্চল। হৈমবতী স্বামীর বুকের ওপরে ঝাঁপিয়ে পড়ে ক্রন্দন স্বরে বলতে লাগলেন, ওগো, তাহলে তুমি সত্যিই বেঁচে আছো? ছেলেমেয়েরা বাবা বাবা বলে চেঁচিয়ে কেঁদে উঠল। বাবা, অনন্তবাবু বললেন, বাবা। কথা কও সুরেন, কথা কও। আবার শোনা গেল সেই বর্ণনাতীত ভয়ঙ্কর কণ্ঠস্বর, যা আসছে যেন বাড়ির বাইরের পৃথিবীর অতল পাতালের ভেতর থেকে। আহ, আবার কেন ডাকাডাকি? বলেছি তো আমি বেঁচে নেই। হৈমবতী বললেন,
বেঁচে আছো, এই তো তুমি কথা কইছো। একবার চোখ মেলে তাকিয়ে দেখো, আমরা সবাই এসেছি। অনন্তবাবু বললেন, হৈম, স্থির হও, শান্ত হও, শান্ত হও। সুরেন এখন আমি ছাড়া আর কারোর কথার কোনো জবাব দেবে না। সুরেন, হৈম তোমাকে ডাকছে। মৃতদেহ বললে, ডেকে লাভ নেই, আমার মৃত্যু হয়েছে। তোমার যদি মৃত্যু হয়ে থাকে তবে কথা কইছো কেমন করে? আরে এখন আমার মৃতদেহের ভেতরে বন্দী হয়ে আছি। বন্দী? বন্দী কেন? তুমি যেতে দিচ্ছ না বলে। অনন্তবাবু এতক্ষণ সমানে হস্তচালনা করছিলেন। এই ব্যাপারে তিনি যে তার সমস্ত ইচ্ছা শক্তিকে প্রবলভাবে নিযুক্ত করেছেন সেটা বোঝা যায় তার চেহারা দেখেই। তার কপালের উপরে শেড়াগুলো এবং কোষ্ঠের ওপর মাংসপেশিগুলো দ্বিগুণ ফুলে এবং মুখের রং রাঙা টকটকে হয়ে উঠেছে। হঠাৎ তিনি হস্তচালনা বন্ধ করে খানিকক্ষণ নীরবে অত্যন্ত হাঁপাতে লাগলেন। তারপর ফিরে বললেন, হৈম, আর কেন? তোমার জন্য এই কদিন সুরেনকে যোগ নিদ্রা আচ্ছন্ন করে রেখেছি। এবার ওর ঘুম ভাঙায়, ওর আত্মাকে মুক্তি দেই। তোমরা মৃতদেহের সৎকারের ব্যবস্থা করো। হৈমবতী এমন তীব্র স্বরে চেঁচিয়ে কেঁদে উঠলেন যে আমাদের কান যেন ফেটে গেল। তারপর তিনি মাটির উপর আছড়ে পড়ে বললেন, আমার যদি মৃত্যু হয়ে থাকে তবে কথা কইছো কেমন করে? বন্দি কেন? অনন্তবাবু, অনন্তবাবু আমাকে দয়া করুন। উনি এই অবস্থাতে থাকলেও আমার সুখ। মনে করবো আমি বিধবা নই। অনন্তবাবু মুখে ফুটে উঠল একসঙ্গে ব্যথা, দয়া ও মমতার ভাব। অল্পক্ষণ চুপ করে থেকে তিনি বললেন, বেশ মা, তাই হোক, আর কিছুদিন এইভাবেই থাক। তুমি নিজের মনকে দৃঢ় করো, শান্ত হও, শান্ত হও, সংযত হও। তারপর আমার যা করবার করব। মনে রেখো মা, আমি হচ্ছে তুচ্ছ মানুষ। মৃত্যু ইচ্ছে ভগবানের ইচ্ছে, তাকে বাধা দেবার চেষ্টা করলে আমারও সর্বনাশ হবে, আমিও বাঁচব না। অনন্তবাবু উঠে দাঁড়ালেন। এতক্ষণ আমরা ছিলাম দুঃস্বপ্নে অভিভূতের মতো অসাড় হয়ে। অনন্তবাবু উঠে দাঁড়াতেই সার হলো আমাদের। ডক্টর ঘোষ বললেন, আমি আর সহ্য করতে পারছি না, আমার প্রাণ মন হাঁপিয়ে উঠেছে। আমি বললাম, আমারও, এখন বাইরে বেরোতে পারলেই বাঁচি। অনন্তবাবু হাঁপাতে হাঁপাতে বললেন, আমারও ওই ইচ্ছে, চলুন আমরা বাড়ি যাই। তারপর কেটে গেছে 2 মাস। সুরেনবাবুর দেহ এখনো পড়ে আছে বৈঠকখানার তক্তপোষে, তাতে এখনো পচন ধরেনি। ইতিমধ্যে অদ্ভুত খবর শুনে দলে দলে বাইরের লোক এবং খবরের কাগজের সংবাদদাতারা সুরেনবাবুর বাড়িতে আনাগোনা শুরু করে দিয়েছেন। অনন্তবাবু খাপ্পা হয়ে উঠেছিলেন, বাইরের লোকেরা আর ভেতরে ঢুকতে পায় না। কিন্তু খবরটা রটে গিয়েছিল দিকে দিকে। চারিদিকে বিষম উত্তেজনার সৃষ্টি হয়েছে। কেবল বাঙালি নয়, ইংরেজ এবং আরো নানা জাতীয় লোক কৌতূহলী হয়ে আবেদন জানাচ্ছে সুরেনবাবুর দেহ পরিদর্শনের জন্য। আবেদনকারীর মধ্যে ছিল বহু বিখ্যাত নাম। একদিন অনন্তবাবু জরুরি আহ্বান এলো। তার বাড়ির কাছে গিয়ে দাঁড়াতেই শুনলাম সুরেনবাবুর বাড়ির ভেতর থেকে কান্নার আওয়াজ। অনন্তবাবুর বৈঠকখানায় ঢুকে দেখি একখানা চেয়ারের ওপর বসে আছেন ডক্টর ঘোষ। অনন্তবাবু ঘরময় ঘুরে বেড়াচ্ছেন। তার ভাবভঙ্গি ক্রুদ্ধ, বিরক্ত। আমাকে দেখেই তিনি বললেন, কান্না শুনছেন? হ্যাঁ, ব্যাপার কি? আজ সুরেনের যোগ নিদ্রা ভাঙাবো, তাই ওই কান্না। হৈমবতীর ইচ্ছে সুরেনের দেহ ওইভাবেই থাকুক, কিন্তু তাও কি সম্ভব? আমি বেশ বুঝতে পারছি আমার নিজের স্বাস্থ্য দিনে দিনে ভেঙে পড়ছে। এরকম অস্বাভাবিক উত্তেজনার কতদিন সহ্য করব? প্রবল ইচ্ছা শক্তিরও সীমা আছে মশাই।
এই জন্যই আমাকে ডেকেছেন? আপনাকে, ডাক্তার ঘোষকে? তারপর আর একটা কি কথা জানেন? নিজেকে না বড় অপরাধী মনে হচ্ছে। কেন? বোধহয় প্রকৃতির আইন ভঙ্গ করেছি। ভগবান সুরেনের আত্মাকে যে অদৃশ্য পথে নিয়ে যেতে চান, আমি হয়েছি তার বাধার মতো। এ এক মস্ত অপরাধ মশাই। এজন্য আমাকে হয়তো শাস্তি ভোগ করতে হবে। হয়তো একটা প্রাণহীন কুৎসিত দেহের কারাগারে বন্দী হয়ে সুরেনের আত্মার অত্যন্ত কষ্ট ভোগ করছে। না, আর নয়। আমি দৃঢ় প্রতিজ্ঞা করেছি, এই ব্যাপারে আজকেই আমি জবনিপথ ফেলে দেব। কারুর মিনতি, কারুর অশ্রু আর কারুর বাধা আমাকে আটকাতে পারবে না। গোড়া থেকে যখন সঙ্গে আছেন, তখন শেষ দৃশ্যটাও দেখুন মশাই। শেষ পর্যন্ত হৈমবতীকে সম্মতি দিতে হলো। অনন্তবাবু অনেক চেষ্টার পর তাকে বুঝিয়ে দিয়েছেন, এই মৃতদেহের মধ্যে সুরেনবাবুর আত্মা বন্দী হয়ে আছে অভিশপ্তের মতো। দেহ থেকে বেরোতে না পারলে আত্মার গতি হবে না। অনন্তবাবু দেহের পাশে বসে হস্তচালনা করতে করতে ডাকলেন, সুরেন, সুরেন, ও সুরেন। আমরা রোমাঞ্চিত দেহে বিস্ফারিত চোখে রুদ্ধশ্বাসের দেহের দিকে তাকিয়ে রইল। 7-8 মিনিট কেটে গেল। দেহ নিঃসার, নিষ্পন্দ। অনন্তবাবুর কপাল থেকে দরদর করে ঘাম ঝরতে লাগলো। সুরেন, সুরেন, জাগো, জাগো সুরেন, সাড়া দাও, আমি ডাকছি, সুরেন। আরো 7-8 মিনিট কাটলো। অনন্তবাবু উদ্বিগ্ন কণ্ঠে বললেন, তবে কি আমি ব্যর্থ হব? সুরেনের আত্মা কি এখানে নেই? না, না, তা তো হতে পারে না। যোগনিদ্রার প্রভাব না থাকলে দেহের অবস্থা যে অন্যরকম হতো। সুরেন, সুরেন, জাগো, জাগো, তোমার যোগনিদ্রা ভঙ্গ হোক। এইবারে উন্মুক্ত দন্ত কণ্টকিত মুখে বিবরের মধ্যে জ্যান্ত হয়ে ছটফট করতে লাগলো জিহ্বাখানা। সুরেন! উত্তরে শোনা গেল এক ভীষণ ও তীক্ষ্ণ আর্তধ্বনি। সে আর্তনাদ ভাষায় বর্ণনা করা যায় না। মানুষের কান কোনোদিনও শোনেনি তেমন আর্তনাদ। ছেলে মেয়েরা ঘর ছেড়ে পালিয়ে গেল। হৈমবতী মূর্ছিত হয়ে পড়লেন। আমাদের অবস্থাও শোচনীয়। সুরেন, শান্ত হও, ভাই, ভাই, শান্ত হও, শান্ত হও। তোমরা জানা এই নরকে দেহকে কি দুঃসহ যন্ত্রণা। নিজের কাজে আর ছটফট করছি, মৃত্যুর পরেও কি শান্তি? আর কেন? আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। আজকে স্বর আরো বিকট ও ভয়ালো, এবং আসছে যেন আরো 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 বেশি দূর থেকে। অনন্তবাবু বললেন, তোমাকে মুক্তি দিলাম সুরেন, যাও, ভেঙে যাক তোমার যোগনিদ্রা। পর মুহূর্তে অদ্ভুত একটা শব্দ হল। সঙ্গে সঙ্গে আচ্ছন্নের মতো দেখলুম তক্তাপোষের উপরে পড়ে রয়েছে সুরেনবাবুর দেহের বদলে একটা নর কঙ্কাল। সভয়ে প্রাণপণ দৌড়ে বাইরে পালিয়ে এলো।